মার্কেট থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড। রাজধানীর উত্তরা থেকে হন গ্রেফতার। ঢাকায় সবজি বিক্রি শেষে ফেরা হলো না বাড়ি। টাঙ্গাইলে বাস পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালক সহ ৪ জনের, জব্দ গাড়ি। আদানির বিদ্যুৎ আমদানিতে ৫,০০০ কোটি টাকার কর ফাঁকি পিডিবির। শুল্ক না দেয়ায় চোরাচালানের সঙ্গে তুলনা কাস্টমস গোয়েন্দার। স্বার্থবিরোধী চুক্তি বলছেন বিশেষজ্ঞ। এবং রমজানে খেজুরের চাহিদা বেশি থাকলেও এলসি জটিলতায় আমদানি নেমেছে অর্ধেকে। প্রয়োজনের দ্বিগুণ ছোলা আনা হলেও কমছে না দাম। ভোগ্যপণ্য দ্রুত খালাসের দাবি কাস্টমসের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় এই রিমান্ড দেন আদালত। পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক জিয়াউদুর রহমান জুম্মনের আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয় কামরুল ইসলামকে। সোমবার রাতে উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলাই আন্দোলনকে ঘিরে একাধিক হত্যা মামলা রয়েছে ঢাকা ২ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার আসামিও তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম। বিগত সরকারের সময়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই মুহূর্তে ঢাকা সিএমএম আদালতে আছেন রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং ঢাকা ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে আজ একটি হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই হত্যা মামলাটি হচ্ছে জুলাই গণ আন্দোলনের সময় নিউ মার্কেট থানার একটি হত্যা মামলা। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মূলত এই হত্যা মামলার ক্ষেত্রে যে প্রাথমিকভাবে অ্যাডভোকেট কামরুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন এবং সেই প্রেক্ষিতে আদালত তারা ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা আদালতে এজলাসের মধ্যে বিচার চলাকালীন অবস্থায় দেখতে পেয়েছি যে শুধুমাত্র হত্যা মামলা নয়, অ্যাডভোকেট কামরুল ইসলাম যেহেতু টানা ৪ দফা সংসদ সদস্য ছিলেন এবং ২ দফা মন্ত্রণালয়ের দায়িত্বও ছিলেন, তো সেই সময়ে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি নিয়েও এজলাসে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তোলা হয়। তো এই প্রেক্ষিতে তখন কামরুল ইসলাম বিচারকের কাছে তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে যেহেতু তিনি একজন সিনিয়র আইনজীবী, তো এই ধরনের মন্তব্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে আজকে জুনিয়র আইনজীবীরা তার সাথে এরকম ব্যবহার করছেন এবং এই ধরনের মন্তব্য করছেন। তো সেই কথা বলতে বলতে একসময় তিনি উচ্চস্বরে আমরা দেখেছি যে হুঁশিয়ারিমূলক একটি বার্তাও দেন যে এই দিন নয়, আরও দিন আছে। এর তো এখনো অ্যাডভোকেট কামরুল ইসলাম আদালতের হাজতখানাতেই রয়েছেন, তাকে এরপরে রিমান্ডে নিয়ে যাওয়া হবে। তো আদালত থেকে আমার কাছে এই ছিল আপাতত সর্বশেষ। ঢাকা সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিয়াম আহমেদ। মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় আসার অনুমতি দেওয়ার দাবিতে সাদপন্থীরা কাকরাইল মোড় এলাকায় অবস্থান নিয়েছেন। সেই খবর জানাতে রমনা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুম্মান সাদিক জাভলিন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কাকরাইল মসজিদ থেকে সামান্য সামনে এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যেটি রয়েছে, যেটি বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন, তার মাঝামাঝি একটি স্থানে। এখানে মূলত সকাল থেকে এই কাকরাইল মোড়ে মাওলানা সাদপন্থী যারা তাবলিগ জামায়াতের সদস্য রয়েছেন, যারা অনুসারী রয়েছেন, তারা কিন্তু এখানে সমাবেত হয়েছেন। তাদের সাপ্তাহিক যে মাসোয়ারা হয়, সেই মাসোয়ারার পরেই কিন্তু তারা এখানে সকাল 8:30টায় অবস্থান নেয় এবং এখানে তারা রাস্তায় বসে অবস্থান কর্মসূচি শান্তশিষ্ট হয়ে পালন করছেন। শান্তিপূর্ণ একটি কর্মসূচি, কিন্তু তাদের একটি দাবি যে তারা যার অনুসারী অর্থাৎ মাওলানা সাদ কান্দলভি, তাকে প্রায় গত 7 বছর তাকে ইজতেমায় অতিথি হিসেবে আসতে দেওয়া হয়নি বা প্রধান বক্তা হিসেবে তিনি যে আখিরি মোনাজাত করে থাকেন সেটি কিন্তু করতে দেওয়া হয়নি। এর পেছনে যে ধরনের চক্রান্ত ছিল, যে চক্রান্তগুলো চলেছিল, সেটি কিন্তু তারা বলছেন যে প্রধান উপদেষ্টার বরাবর তাদের এই দাবিটি তারা পেশ করবেন। এবং আমরা দেখছি যে প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু কথা বলছেন।
এবং আমরা দেখছি আসলে এখানে যে আন্দোলনটি মূলত আন্দোলন নয়, এটি আসলে তাদের যে দাবি, সেই দাবির সপক্ষে তারা যে স্মারকলিপিটি জমা দেবেন, তবে তারা সেটি নিজ হাতে জমা দিতে চান। নিজ হাতে তারা সেই স্মারকলিপিটি প্রধান উপদেষ্টার কাছে দিয়ে তারপরে কিন্তু এখান থেকে তারা যাবেন, এমনটি কিন্তু একটি কথা চলছে দুপক্ষের মধ্যে। অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু প্রায় আধ ঘন্টা আগে এখানে এসেছেন। তাদের দাবির সম্পর্কে তারা কি দাবি নিয়ে আসলে এখানে একত্রিত হয়েছেন সেটি জানবার জন্য সেখানে এসেছেন। এবং আমরা দেখছি আসলে তারা একটি বিষয় একেবারে স্পষ্ট করেছেন যে এখনো পর্যন্ত তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি হলেও যদি এই দাবিটির যৌক্তিক সমাধান না করা হয়, তবে কিন্তু তাদের প্রতিবাদের ভাষাটা বা তাদের আন্দোলনের ভাষাটা ভিন্ন হবে এবং তারা সহিংসতা চান না। এই কারণে তারা চাচ্ছেন যে এটি একটি যৌক্তিক সমাধান। এই ছিল আমার কাছে রমনা থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার কাকরাইলে। আদানির বিদ্যুৎ আমদানির কর দেবে কে? কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে কোনোভাবেই ওই শুল্ক ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমদানিকারক পিডিবি বলছে টাকা নেই তাদের। সম্প্রতি এক প্রতিবেদনে বিদ্যুৎ আমদানিতে 5,000 কোটি টাকার কর ফাঁকির দাবি করেছে শুল্ক গোয়েন্দারা। মহির মারুফের প্রতিবেদন। 1.5 বছরের বেশি সময় ধরে শুল্ক পরিশোধ না করেই ভারতীয় কোম্পানি আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে পিডিবি। এই সময়ে আমদানির বিপরীতে প্রায় 40 কোটি মার্কিন ডলার শুল্ক জমা হয়েছে, যা দেশীয় মুদ্রায় প্রায় 5,000 কোটি টাকা। সম্প্রতি কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে পিডিবি শুল্ক মওকুফের আবেদন করলেও তা বিবেচনা করেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুল্ক পরিশোধ না করে পিডিবির এই বিদ্যুৎ আমদানিকে চোরাচালানের সঙ্গে তুলনা করলেন কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। তারা আমাদের কাছে শুল্ক সুবিধার জন্য যে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটার সাথে চুক্তি পাঠায়নি। তো চুক্তি না পাঠালে তো আমরা সুবিধা দিতে পারবো, এরপরে তারাও যোগাযোগ করেনি। তারা নিজেদেরকে শুল্ক মওকুফ করে পণ্যটা আমদানি করেছে। কাস্টমসের আইনে এটা একটা ক্লিয়ারলি স্মাগলিং হয়েছে। শুল্ক ফাঁকি ঘটনা শুধু না, এটা স্মাগলিং। কারণ এখানে কিন্তু তারা কোনো বিল অফ এন্ট্রি যেটা সেটাও সাবমিট করেনি। তাইলে এই বিদ্যুৎটা কিন্তু চোরাচালানভাবে আপনি আইনগতভাবে দেখলে সরাসরি এটা চোরাচালানের মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। আগে ভারতীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানিতে শুল্ক মাফ করা হয়েছে, তাই আদানির ক্ষেত্রেও এমনটা ভেবে নেওয়া হয় বলে জানান পিডিবির চেয়ারম্যান। আর শুল্ক পরিশোধে অর্থ মন্ত্রণালয়ের দিকেই তাকিয়ে তিনি। আমরা কোনো চিঠির মাধ্যমে কোনো কনসোলিডেটেড কোনো ফিগার বা কোনো কিছু এখন পর্যন্ত আমরা এটা অফিসিয়ালি এখনো পাইনি। মন্ত্রণালয়ে অলরেডি আমরা আবার একটা চিঠি লিখেছি এত বিষয়ে করণীয় সম্পর্কে আমরা জানতে চাইছি আর কি। একজন জ্বালানি বিশেষজ্ঞ বলছেন শুরু থেকেই আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল অস্পষ্ট। চুক্তিটি দেশের স্বার্থ বিরোধী, সেটি এখন প্রকাশ পাচ্ছে। আমি আমার সবকিছু বিসর্জন দিয়ে এমন একটা চুক্তি করব যেটা দেশের জন্য ক্ষতিকর। এখানে তাই হয়েছে। এখানে লুকোচুরি হয়েছে, কন্ট্রাক্টের আগে পরে অনেক কিছু আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে জানতে দেওয়া হয় নাই। অবশ্যই আমাদেরকে সব কিছু জানিয়ে করা উচিত ছিল, আমরা জানি নাই। এই কাস্টমসের ব্যাপার যেটা, এটা অবশ্যই একটা ভালো জিনিস না। সম্প্রতি এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আদানির বিদ্যুৎ আমদানিতে করের কোনো বিধান না রাখায় শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে এলসি খোলা কমিয়ে দেয় রমজান সামনে রেখে খেজুরের আমদানি একেবারেই কমে গেছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে দেশে খেজুর আমদানি হয়েছে মাত্র 2,137 মেট্রিক টন। অপরদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে যাওয়ার সুযোগে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ ছোলা আমদানি হলেও সেই অনুযায়ী দাম কমছে না বলে অভিযোগ উঠেছে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামের ফলমন্ডির এই বাজারটি আগে বিদেশ থেকে আমদানি করা খেজুরে পরিপূর্ণ থাকতো, এখন পুরোপুরি ফাঁকা। আগে কোনো ভ্যাট ট্যাক্স না থাকায় অবাধে আমদানি করতে পারত ব্যবসায়ীরা, কিন্তু এখন প্রতি কেজি খেজুরে 2.5 থেকে 4 মার্কিন ডলার ভ্যাট ট্যাক্স যুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 75 কোটি 55 লাখ টাকা মূল্যের 2137 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। অথচ গত অর্থ বছরের এই সময়ে আমদানি হয়েছিল 4419 মেট্রিক টন। মাত্রাতিরিক্ত শুল্ক হয় খেজুর আমদানির ক্ষেত্রে অনেকটা ধীরচল নীতিতে চলছেন ব্যবসায়ীরা, যে কারণে খেজুর আমদানি অর্ধেকে নেমে এসেছে। সরকার এটাতে একটু ভ্যাটটা একটু কমাবে, সেটা আশা করি আমরা বাজারটাকে ফলো আপ করতেছি। ব্যবসায়ীদের অভিযোগ, আগে মিশর, দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কন্টেইনার শুল্ক হার ছিল মাত্র 2.5 থেকে 3 লাখ টাকা, কিন্তু গত বছর প্রকারভেদে প্রতি কেজি খেজুরের 2.5 থেকে 4 মার্কিন ডলার শুল্ক হার আরোপ করা হয়েছে। ডিডিটা কমাই দিলে তাহলে সবাই আমার মনে হয় খেজুর খাইতে পারবে, আমরা ব্যবসায়িক যারা আছি এরা মোটামুটি ব্যবসাটা ধরে রাখতে পারবো। এদিকে চাহিদার বিপরীতে কয়েক গুণ বেশি আমদানি সত্ত্বেও রমজানের অন্যতম প্রধান ভোগ্যপণ্য ছোলার দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। চলতি অর্থ বছরের অক্টোবর পর্যন্ত 11,500 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, অথচ গত বছর আমদানি হয়েছিল মাত্র 2681 মেট্রিক টন। ডলারের দাম আসলে ধরতে গেলে যেভাবে কমার কথা এখনো কমে নাই, যদি আল্লাহর রহমতে কমে তখন কমবে। আমদানি করা এসব ভোগ্যপণ্য দ্রুত খালাস করে বাজারে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এগুলি আমদানির ক্ষেত্রে আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বছরে বাংলাদেশে 70 থেকে 80,000 মেট্রিক টন ছোলা এবং 40 থেকে 50,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য কলেজ শাটডাউন কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরকারি তিতুমির কালের জন্য কলেজ শাটডাউনের ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণার অর্থাৎ এই কর্মসূচির অংশ হিসেবে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য তারা কোনো ধরনের পরীক্ষা কিংবা ক্লাসে অংশগ্রহণ করবেন। ঘোষণার অর্থাৎ এই কর্মসূচির অংশ হিসেবে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য তারা কোনো ধরনের পরীক্ষা কিংবা ক্লাসে অংশগ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসে, অর্থাৎ একটি কমিশন গঠন করা না হয় এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য, এবং সেই কমিশন গঠন করে এবং একটি ইতিবাচক ফলাফল না আসা পর্যন্ত তারা কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবেন না, এমনটি গতকাল রাতে তারা কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা সকালে দেখেছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আস্তে আস্তে ক্যাম্পাসে আসছেন এবং তাদের আজকের যে কর্মসূচি সেটি কিন্তু গতকাল রাতেই বলা হয়েছে যে আজকে একটি আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনা হয়তো শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গেই মূলত এই আলোচনাটি। সেই আলোচনা শেষেই তারা আসলে সিদ্ধান্ত নেবেন। যদিও গতকালকে যেমন তারা রেলপথ বা সড়ক অবরোধ করেছেন, আজকে সে ধরনের কোনো কর্মসূচি এখন পর্যন্ত তারা ঘোষণা করেননি। কলেজ শাটডাউন অর্থাৎ কলেজের যে প্রতিদিনের কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু আজকে বন্ধ থাকবে। আজকে বলতে আগামীকাল বা পরবর্তী যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে কিন্তু এই কর্মসূচি অব্যাহত থাকবে। এখন পর্যন্ত যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি। যতটুকু আমরা জানতে পেরেছি গতকালকের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন, তবে সড়ক কিংবা রেলপথ কিন্তু তারা আজকে অবরোধ করছেন না। আজকে কলেজের যারা নিয়মিত কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো বন্ধ থাকবে, তবে এই আলোচনা ইতিবাচক হলে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সরকারি তিতুমির কলেজের সামনে থেকে সবশেষ তথ্য। সরকারি তিতুমির কলেজ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল রেজা। রংপুর বিভাগ ঘিরে রয়েছে 6টি স্থলবন্দর ও একটি নদী বন্দর, এর মধ্যে কয়েকটি বন্ধ রয়েছে। আর সচল বন্দরগুলোতে রয়েছে অবকাঠামো সংকট সহ নানা জটিলতা। তবে ব্যবসায়ীরা বলছেন সঠিক পরিকল্পনার অভাবে আমদানি বাড়লেও রপ্তানি বাড়ানো যাচ্ছে না, রাজস্ব হারাচ্ছে সরকার। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দিনাজপুরের হেলি স্থলবন্দর দিয়ে গত 2 মাসে ভারত থেকে বেড়েছে পণ্য আমদানি। বর্তমানে এই বন্দর দিয়ে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, চাল সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি হচ্ছে, তবে কমে গেছে রফতানি পণ্য।
সড়কপথে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের জন্য সুবিধাজনক অবস্থানে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। বন্দরটি দিয়ে প্রতিদিন প্রায় 10,000 মেট্রিক টন পাথর আমদানি হচ্ছে। তবে জায়গা সংকটে যত্রতত্র হচ্ছে পার্কিং, যা সৃষ্টি করছে চরম দুর্ভোগ। আমাদের এইখানে অনেক অবকাঠামো তৈরি হলো, ইন্ডিয়াতে সেরকম অবকাঠামো গড়ে ওঠে নাই। এ কারণে আমরা অনেক কিছু রপ্তানি করতে পারি না। 2013 সালে চালু হওয়া কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর ও কয়লা আমদানির পাশাপাশি প্লাস্টিক পণ্য ও ঝুট রপ্তানি হচ্ছে। তবে ভাঙা সড়ক ও ঝুঁকিপূর্ণ রেল সেতুর কারণে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। অন্যদিকে 2000 সালে চালু হওয়া নতুন বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে চলতি বছরের মে মাস থেকে। আর 2016 সালে চিলমারি নৌবন্দর উদ্বোধন করা হলেও নানা কারণে মুখ থুবড়ে পড়ে আছে। নদীর নাব্যতা না থাকাতে, নদীর কোনো কুল কিনারা নেই, সিস্টেম নেই, যার ফলে গতিপথ ব্যাহত। এই জন্য বিদেশ থেকে কোনো কার্গো আসতে পারতেছে না। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সময় কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে এই পোর্ট দিয়ে আমদানি রপ্তানি বাড়বে। 3 লক্ষ বর্গফুটের মতো ইয়ার্ড আছে, যেটা একটা বন্দরের জন্য খুবই অপ্রতুল। তো আরো 16.5 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। আর বুড়িমারি স্থলবন্দরের 2022-23 অর্থ বছরে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 94 কোটি 60 লাখ টাকা। তবে দিনাজপুরের বিরল ও নীলফামারীর চিলহাটি স্থলবন্দরের পেছনে বিগত আওয়ামী সরকার অবকাঠামো উন্নয়নে শত শত কোটি টাকা খরচ করলেও বন্দর দুটি আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যবর্তী তিস্তা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বসানো হয়েছে সবগুলো স্প্যান। আগামী বছরের জুনে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা কর্তৃপক্ষের। এদিকে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয় খুশি এলাকাবাসী। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মাণ করা হচ্ছে তিস্তা সেতু। 1490 মিটার দীর্ঘ সেতুটিতে বসানো হয়েছে 31টি স্প্যান। পুরো সেতুর মূল অবকাঠামো এখন দৃশ্যমান। শেষ পর্যায়ে বর্তমানে চলছে কুড়িগ্রাম অংশে সংযোগ সড়ক পাকাকরণ, সেতুর কার্পেটিং, রং লাইটিং সহ অন্যান্য কাজ। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় খুশি এলাকাবাসী। তারা জানান, সেতুর কারণে দুপাশে স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা নেয় বন্ধ হয়েছে ওই এলাকার নদী ভাঙন। সেতু চালুর পর কুড়িগ্রাম, উলিপুর, নাকেশ্বরী, ভুরুঙ্গামারি, চিলমারির সঙ্গে সড়কপথে রাজধানীর দূরত্ব কমে আসবে প্রায় 135 কিলোমিটার। কুড়িগ্রামে যাতায়াতের জন্য আমার উপকার হবে। দুই জায়গার মানুষ এক হতে পারবো, মানে সহজেই চলাচল করতে পারবো। সেতুর উভয় পাশে স্থায়ীভাবে নদী শাসন করা হয়েছে প্রায় 3.5 কিলোমিটার, আর সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে 86 কিলোমিটার। আমরা আশা করি যেগুলো সব কমপ্লিট করে আমরা 2025 জুনের মধ্যে এটা মানে সাধারণ জনগণের চলাচলের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারবো। 2014 সালের 26 জানুয়ারি সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হলেও কাজ শুরু হয় 2021 সালে। 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ চলছে। আগামী বছরের জুনে দুপারের মানুষের স্বপ্নের এই তিস্তা সেতু খুলে দেওয়া হবে বলে বলছে এলজিইডি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। সরকার পতনের পর অসামাজিক কর্মকাণ্ড রুখতে নড়ে চড়ে বসেছে পঞ্চগড় পৌরবাসী। 2 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা একসময় মাদক বিক্রি ও সেবনের জন্য চিহ্নিত থাকলেও গত 3 মাসে বদলে গেছে সেই চিত্র। মাদক কারবারিদের বিরুদ্ধে লাঠি হাতে রাত জেগে পাহারা দিচ্ছেন কয়েকশো মানুষ। মনিরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। কারো হাতে লাঠি, কারো হাতে টর্চ, রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। পঞ্চগড় পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রামের ডাঙ্গা, মসজিদ পাড়া ও পুরাতন ক্যাম্প গ্রামে একসময় মাদক কেনাবেচা, সেবন আর বহিরাগতদের আড্ডা ছিল। সরকার পতনের পর গত 3 মাস ধরে পাল্টাতে শুরু করেছে সে চিত্র। মাদক নির্মূলের চেষ্টা করছেন এলাকাবাসী। এ কারণে বর্তমানে পালা করে রাত জেগে পাহারা দিচ্ছেন তারা। এমনকি রাতে বহিরাগত দেখলেই করা হচ্ছে তল্লাশি। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি দেয়া হচ্ছে আলটিমেটাম। রাস্তাঘাটে, পথে প্রকাশ্যে তারা মাদক সেবন করত। সারা রাত আমরা পাহারা দিচ্ছি। এখন 100%-এর মধ্যে 70%-ই আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি। এমন সামাজিক আন্দোলনকে সাধুবাদ জানিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। তারা আমাদেরকে তথ্য দিয়েছে এবং আমরা এখানে 5টি মোবাইল কোড করেছি এবং সেখানে বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে। টাস্ক ফোর্স অভিযান আমাদের অব্যাহত আছে। এই টাস্ক অভিযান আমাদের একজন
ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। রামের ডাঙ্গা, মসজিদ পাড়া ও পুরাতন ক্যাম্প গ্রামে প্রায় 12,000 মানুষ বসবাস করেন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত জুলাইয়ে আমিরাতে বিক্ষোভ করায় আটক হন বহু প্রবাসী। তাদের মধ্যে 114 জন সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফিরলেও দেশটির কারাগারে এখনও আটকা আছেন অর্ধশতাধিক প্রবাসী। ধীরগতির কূটনৈতিক তৎপরতায় তাদের মুক্তির বিষয়ে আশার আলো দেখছেন না বলে অভিযোগ প্রবাসীদের। সংযুক্ত আরব আমিরাত থেকে শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত। আমার সাইদ ভাই বেঁচে আছি মরি নাই লেগেছে রে লেগেছে। বাংলাদেশের কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখির কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 2 মাস কারাবন্দী ছিলেন হাফেজ মোহাম্মদ। দেশে ফিরেছেন গেল মাসে। এখনো প্রেস ক্লাব সহ সচিবালয়ের দ্বারে দ্বারে ঘুরছেন আমিরাতের জেলে আটক অর্ধশতাধিক প্রবাসীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে। প্রায় শতাধিক সেখানে আটক আছেন। আমরা প্রবাস কল্যাণ মন্ত্রণে তাদের মুক্তির জন্য একটু স্মারকলিপিও দিয়েছি। তো আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি বাকি যারা আছে তাদেরকে যেন অতি সত্বর মুক্তির জন্য ব্যবস্থা করা হয়। এদিকে খালেদ সাইফুল্লাহ নামে আটক এক প্রবাসীর স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে তাকে মুক্ত করতে উদ্যোগী হয় বাংলাদেশ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবুধাবির বাংলাদেশ দূতাবাসে গত 28শে অক্টোবর খালেদ সাইফুল্লাহর মুক্তির ব্যবস্থা করতে একটি চিঠি পাঠানো হয়েছে। আমিরাতের জেলে আটক প্রবাসীদের পরিবারের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। আটককৃতদের দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আবেদন পরিবারগুলোর। আজকে প্রায় 3 মাস হয়ে গেছে, আমরা আসলে জানি না কোথায় আছে বা কি অবস্থায় আছে। তো খুব সম্প্রতি আমার হাজবেন্ড ভিতর থেকে একটা চিঠি আমাদেরকে দিচ্ছে, সেখানে সে উল্লেখ করছে সেখানে আবুধাবি জেলে আছে। তো এর বেশি কিছু আমরা কিছুই বলতে পারতেছি না। সরকারের কাছে আকুল আবেদন আমার হাজবেন্ডকে যেন সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করে। এদিকে আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে আটককৃতদের বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। প্রত্যেকটা দেশের তো নির্দিষ্ট আইন কানুন আছে, সেগুলো মেনে সেগুলোর প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে কাজ করতে হয়। আমরা সেই আইন কানুনগুলো মেনে আমরা আমাদের যে প্রচেষ্টা, কূটনৈতিক যে প্রচেষ্টা, সেটা আমরা অব্যাহত রেখেছি। বিষয়টি খতিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার। খতিয়ে দেখা হচ্ছে, যদি সেরকম কোনো অবস্থা থাকে সেটা নিয়ে আপডেট আসবে। ধারণা করা হচ্ছে আমিরাতের জেলে এখনও আটক আছেন 70 জনের বেশি প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদের হাতে আসা তালিকায় তাদের বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংহতি জানানো প্রায় অর্ধশতাধিক বাংলাদেশি আটক রয়েছে দেশটির জেলে। এ বিষয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক তৎপরতা ধীরগতি হওয়ার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভাগ্য। তারা কেউই জানে না কখন তাদের মুক্তি মিলবে কিংবা কখন তারা দেশে ফিরে যাবে। শোয়েব কবির, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় খড়গ নেমে আসছে কাগজপত্রহীন অভিবাসীদের ওপর। একের পর এক দুঃসংবাদ শুনছেন তারা। এবার অবৈধ অভিবাসীদের বের করে দিতে সেনাবাহিনীকে ব্যবহার করার পরিকল্পনার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেন তিনি। সেটি হলো সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন ট্রাম্প, আর অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন তিনি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ নিয়ে অনেক আগে থেকে ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। অবৈধ এসব প্রবেশ ঠেকাতে নিজের প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজও শুরু করেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করা। আগামী 20 জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে ক্ষমতায় বসবেন ট্রাম্প। এর আগেই নিজের প্রশাসন গোছানো শুরু করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখভালের দায়িত্ব দিয়েছেন অভিবাসন বিষয়ে কট্টরপন্থী হিসেবে পরিচিত টম হোম্যানকে।
মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে 1,10,00,000 মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন তাহলে তা সরাসরি প্রায় 2 কোটি পরিবারের উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড। রাজধানী উত্তরা থেকে হন গ্রেফতার। এবং মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় আনার দাবিতে কাকরাইলে তাবলিগ জামাতের একাংশের অবস্থান। প্রধান উপদেষ্টার কাছে বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস প্রেস সচিবের। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।